তো কি হয়েছিল যখন ৬,০০০ বছর আগের এক যোদ্ধা পৃথিবীতে নেমে এসেছিল মানবজাতিকে রক্ষা করার জন্য? আর কিভাবেই বা সে ৬,০০০ বছর পৃথিবীতে বেঁচে ছিল সেটি জানতে হলে দেখতে হবে আজকের এক্সপ্লেন ভিডিও। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি কল্কি 2898 এডি মুভিটি। গল্পের শুরুতে আমরা মহাভারতের কুরুক্ষেত্রের একটি যুদ্ধ দেখতে পাই, যেখানে যুদ্ধ প্রায় শেষের দিকে। চারিদিকে যুদ্ধের আগুন জ্বলছে এবং অনেক মানুষের মৃতদেহ পড়ে আছে। আর তখনই এক বীর বলবান যোদ্ধাকে দেখানো হয়, যার নাম অশ্বত্থামা। সে প্রচণ্ড রেগেছিল এবং অন্যদিকে যে কিনা গর্ভবতী মহিলা ছিল, সে প্রাসাদে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছিল। আর সেই মুহূর্তে অশ্বত্থামা তার দিকে একটি বাণ নিক্ষেপ করে এবং অশ্বত্থামার এই কাজে কৃষ্ণ অনেক ক্ষিপ্ত হয় এবং অশ্বত্থামার মাতার মণি কেড়ে নেয় এবং তাকে অভিশাপ দেয় যে সে কখনো মারা যাবে না, মানে তাকে ১০০০ কোটি বছর এই পৃথিবীতেই কাটাতে হবে এবং তার শরীর পচে শরীরে পোকা ধরবে এবং সেই গা কখনোই ভালো হবে না, কিন্তু তাকে অপেক্ষা করতে হবে। পৃথিবীতে যখন পাপে ভরে যাবে, অর্থাৎ ঘোর কলিযুগ নেমে আসবে, তখন জন্ম হবে কল্কি অবতারের। যদিও তখন কল্কি অবতারকে আসার সময় অনেক অশরীরী শক্তি বাধা দিবে, তখন তুমি এই অবতারকে রক্ষা করে তোমার পাপ মোচন করতে পারবে, এই অভিশাপ থেকে মুক্তি পেতে পারবে। তো এর পরের সিনে কাহিনী ৬,০০০ বছর সামনে চলে আসে। প্রযুক্তির সাহায্যে পৃথিবী এখন অনেক উন্নত হয়ে গেছে, কিন্তু দেখা যায় চারিদিকে এখন শুষ্ক মরু পরিবেশ, অর্থাৎ পৃথিবী এখন পানিহীন হয়ে পড়েছে এবং পৃথিবীতে রাজ্য বলতে তখন একটাই রাজ্য রয়েছে, আর সেটা হলো কাশী রাজ্য। তো সেখানে দেখা যায় কিছু লোক কাশীর উদ্দেশ্যে যাচ্ছে। আসলে তাদেরকে সেখানে বিক্রি করে দেওয়া হয়েছে এবং তারা সেখানকার বিভিন্ন জায়গায় কাজ করবে। এখানে একটা ছোট বাচ্চা ছিল, যার নাম রায়া। সে নিজেকে ছেলে বলে দাবি করছিল, আসলে সে ছিল একটা মেয়ে, কিন্তু সে কোনোভাবে সিস্টেম থেকে বেঁচে যায় এবং কেউ বুঝতেই পারে না যে সে মেয়ে। আসলে এখানে সব মেয়েদের আলাদা করে দিয়েছিল। তো এরপর সিনে আমরা একটা কমপ্লেক্স দেখতে পাই, যেটা ছিল একটা উল্টো পিরামিডের মতো। সেখানে রাজত্ব করে সুপ্রিম রোলার ইয়াকসিন। কমপ্লেক্সের বাইরে কমান্ডোরা পাহারা দিত এবং কমান্ডোর প্রধান ছিল মানব। তখনকার সময়টা ছিল বেশ ভয়ঙ্কর, কেননা তখন টেকনোলজির দিক থেকে পৃথিবী এগিয়ে থাকলেও খাবার ও পানির দিক থেকে খুব ভয়ঙ্কর সমস্যায় ছিল তারা। সেখানকার কমপ্লেক্সের ভিতরে খুব প্রভাবশালী লোকেরা বসবাস করত। গরিব লোকদেরকে তারা কাজ করাতো এবং সেখানে লাক্সারিয়াস লাইফ লিড করতে হলে তাদের ১ মিলিয়ন পয়েন্ট টাকা থাকতে হবে, যার ফলে বাইরের কিছু লোক, যাদেরকে বাউন্ডি হান্টার্স বলে, তারা বিভিন্ন খারাপ কাজ করে পয়েন্ট জোগাড় করত। যদি একদিন তারা সম্পূর্ণ পয়েন্টস জোগাড় করতে পারে, তাহলে তারা কমপ্লেক্সে ঢুকতে পারবে। এই আশা করে তারা বিভিন্ন ধরনের খারাপ কাজ করত। তখনকার টেকনোলজি এতটাই উন্নত ছিল যে কাউকে স্ক্যান করলে তার নাম, বয়স, কত, এমনকি তার ইনকামের পরিমাণও মেশিনে চলে আসে। তো এরপরে আমরা একটি মেয়েকে দেখতে পাই, যার নাম সুমতি, এবং সে এই কমপ্লেক্সের মধ্যেই কাজ করত। তার হাতে আমরা কোডের মতো কিছু একটা দেখতে পাই, যেটা স্ক্যানের মাধ্যমে তার পুরো দিনের কাজের তালিকা করা ছিল। এখানে মূলত যে সমস্ত মেয়েদের অবজারভেশনে রাখা হতো, তাদেরকে দেখাশোনা করাই ছিল তার কাজ। এখানে বলে রাখি, ইয়াকসিন যে সমস্ত মেয়েদেরকে ধরে নিয়ে আসতো, তাদের গর্ভে ইয়াকসিনের সিডস দিয়ে ১২০ দিন রেখে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তাদের গর্ভ থেকে সিরাম তৈরি করা হতো এবং এই সিরামের মাধ্যমে ইয়াকসিন সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠার চেষ্টা করছিল। যদিও এই প্রক্রিয়াটি কাজ করছিল, কিন্তু আজ পর্যন্ত সম্পূর্ণভাবে এই এক্সপেরিমেন্টটি করতে পারেনি, কারণ এক্সপেরিমেন্ট করার সময় হয়তোবা যার উপর এই প্রক্রিয়াটি চালু করে, এক হলে সেই মেয়েটি মারা যায় অথবা সিরাম নষ্ট হয়ে যায়। এবং এর ফলে এই রাজ্যের মেয়েদের জীবনে নেমে এসেছিল প্রচুর কষ্ট, কারণ সে প্রাপ্তবয়স্ক মেয়েদের তো ব্যবহার করতই, তার সাথে বাচ্চা মেয়েদেরকেও ব্যবহার করত। তখন সেখানে একটি মেয়েকে আনা হয়, যার গর্ভে সিড ছিল ৯০ দিন ধরে, এবং তাকে একটি মেশিনে ঢুকানো হয় এবং মেয়েটিকে যখন সিরাম প্রসেসিংয়ের কাজ করছিল, তখন মেয়েটি মারা যায় এবং তখন তাকে মেশিন থেকেই জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হয়। তখন আমরা দেখতে পাই এখানে অনেক মেয়ের সাথেই এই এক্সপেরিমেন্ট করা হচ্ছে
এবং সেখানে অনেক মেয়ে মারা গেছে। বিজ্ঞানীরা তখন কমান্ডারকে রিকোয়েস্ট করে সে যেন তাকে ইয়াকসিনের সাথে দেখা করিয়ে দেয় এবং ইয়াকসিনের সাথে কথা বললে তার এই এক্সপেরিমেন্ট সে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। এরপর সে ইয়াকসিনের কাছে চলে যায়। আর তখন আমরা ইয়াকসিনকে দেখতে পাই যে কিনা একটা বৃদ্ধ বয়স্ক লোক এবং তার মাথা দিয়ে আশ্চর্য এক ধরনের লাইটিং হচ্ছিল এবং তার শরীরে বিভিন্ন ধরনের তার লাগিয়ে রাখা হয়েছিল। একটু আগের মেয়েটির শরীর থেকে পাওয়া সিরাম ইয়াকসিনের শরীরে পোষ করা হয়। তখন ইয়াকসিন পানি থেকে ডুব দিয়ে উপরে উঠে আসে এবং সে বলে অনেক দিন পর কেউ আমাকে মারতে চেষ্টা করেছে, আসলে সেই সিরামে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল। আর তখন ইয়াকসিন বিজ্ঞানীকে হত্যা করে। তো একদল মানুষ ছিল যারা বিশ্বাস করত যে কোনো একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, তাদের দেবতারা অবশ্যই সব কিছু ঠিক করে দেবে। তারা লুকিয়ে মানুষদের সাহায্য করত এবং তারা কমান্ডোর থেকে লুকিয়ে থাকত একটি স্থানে। এই টিমের মধ্যে একজন বয়স্ক মহিলা রয়েছে যার নাম মরিয়ম, যিনি মহাভারত, অশ্বত্থামা, কল্কি এই সব কিছুই বিশ্বাস করেন। তিনি বিশ্বাস করে অবশ্যই একদিন কল্কির জন্ম হবে। তো এরপর আমরা একটি গর্ভবতী মহিলাকে দেখতে পাই এবং একজন বুড়ো লোককেও দেখতে পাই যার হাতে ছিল অশ্বত্থামার মাতার সেই মণিটি। ভগবান কৃষ্ণ বলেছিল কল্কির আশেপাশে এই পাথরটি জ্বলে উঠবে এবং সেটা পরীক্ষা করার জন্যই মণিটি গর্ভবতী মহিলাটির কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেটি জ্বলে না। আর তখন সেই মুহূর্তে সেখানে ইয়াকসিনের সৈন্যরা হামলা করে। তখন তার হাতে থাকা সেই মণিটি ছিটকে পড়ে যায় রায়ার কাছে। তখন রায়া সেটি নিয়ে দৌড় দিয়ে পালিয়ে যায়। এর পরের সিন সেই বৃদ্ধ লোকটা ও গর্ভবতী মেরে ফেলা হয়। এরপর এই সিনেমার মূল নায়ক প্রভাস অর্থাৎ ভৈরবা, যার কাছে একটি উন্নত মানের গাড়ি ছিল, আর তখন একটি ছেলেকে বাঁচাতে হান্টারদের সাথে ফাইটিং করে। ভৈরবা তখন একজন লোকের পকেট থেকে একটি মূর্তি খুঁজে পায়। তখন একটা লোক বলে কোনো এক সময় এই কাশী রক্ষা করত কাল ভৈরবা, এখন তুমি আমাদের এই নির্যাতনের হাত থেকে রক্ষা করছো। তবে ভৈরবা এসব কথা পাত্তা দেয় না। আর তখন আমাদেরকে ভৈরবার অতীতে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে এক ক্যাপ্টেন ছোটো থেকে বড় করেছে এবং প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে শিখিয়েছে। ক্যাপ্টেন জুয়ায় হেরে গিয়ে ভৈরবাকে বিক্রি করে দিতে চায়, কিন্তু তখন ভৈরবা বুদ্ধি কাজে লাগিয়ে ক্যাপ্টেনকেই ধরিয়ে দেয়। ক্যাপ্টেন বলে আমি চাই এমনভাবেই তুমি সারা জীবন বুদ্ধি কাজে লাগাও। তো এরপর সিন বর্তমানে চলে আসে, যেখানে ভৈরবা রক্সি নামের একটি মেয়ের সাথে দেখা করে। রক্সি কিছুদিনের জন্য কমপ্লেক্সে কাজ পেয়েছে এবং তখন ভৈরবা তাকে অনুরোধ করে যেন তাকেও রক্সির সাথে কাজে নেয়। ভৈরবার ইচ্ছে ছিল যে সে কমপ্লেক্সের ভিতরটা ঘুরে দেখবে। যেহেতু রক্সি ভৈরবাকে পছন্দ করত, তাই তাকে না বলতে পারে না। তখন ভৈরবা কমপ্লেক্সের ভেতরে সব কিছু দেখে একদম অবাক হয়ে যায়। আসলে বাইরের দুনিয়াটা ছিল অনেক শুষ্ক ও সাদা, যার কারণে কমপ্লেক্সের ভিতরে আর্টিফিশিয়াল এই সমস্ত দেখে তারা খুব অবাক হয়ে যায়। এরপর তারা একটি পার্টিতে যায়। এরপর সেই বাচ্চা মেয়ে অর্থাৎ রায়াকে দেখানো হয়, যে কিনা রোবটের হাত থেকে বাঁচার জন্য একটি ধ্বংস হওয়া মন্দিরের ভেতরে ঢুকে পড়েছে, যেখানে অশ্বত্থামাও ছিল। মণিটি যখন অশ্বত্থামার হাতে আসে তখন সে তার পুরো শক্তি ফিরে পায় এবং তখন বাচ্চা মেয়েটিকে রোবটের হাত থেকে বাঁচাতে সক্ষম হয়। তো এর পরের সিনে সুমতিকে দেখানো হয়, যে কিনা 150 দিনের গর্ভবতী, যেটা বিজ্ঞানীরা জানতে পেরে পুরো অবাক হয়ে যায়। যেখানে সব মেয়ে 120 দিন পর্যন্ত এই প্রজেক্ট কমপ্লিট করতে পারছে না, সেখানে সুমতি কিভাবে 150 দিন ধরে প্রেগনেন্ট রয়েছে। এরপর সুমতিকে সেই মেশিনে ঢুকানো হয়। তখন মেশিনটি কাঁপতে শুরু করে এবং সুমতিকে আগুনে ফেলে দেয়। সুমতি আগুনে পড়েই যাবে, তখন সহকর্মী তাকে বাঁচিয়ে নেয়। সে ছিল রেবলসদের দলের একজন টিম মেম্বার এবং সুমতির এই প্রেগনেন্টের খবর চারিদিকে ছড়িয়ে দিয়ে যেন তাকে তখন থেকে উদ্ধার করতে পারে। সুমতিকে বাঁচাতে গিয়ে এক পর্যায়ে ইয়াকসিনের সৈন্যরা চলে আসে, ফলে সে সেখানেই মারা যায়। সুমতি যখন এখান থেকে বের হওয়ার জন্য একটি রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন তার সামনে সে অনেক আগুন দেখতে পায়, কিন্তু অবাক করা বিষয় হলো সে এই আগুনের মধ্যে দিয়েই যাচ্ছিল এবং তার কিছুই হচ্ছিল না। অর্থাৎ তার গর্ভে যে সন্তানটি আছে সেই তাকে রক্ষা করছে এবং সেই হলো কৃষ্ণ। অন্যদিকে বিজ্ঞানীরা একটি ধনু খুঁজে
খুঁজে পায়। কিন্তু আশ্চর্যের বিষয়, তারা দোনোটাকে যখন পেয়েছিল তখন আনতে পারলেও এখন আর সেটাকে তুলতে পারছেন। একটি রোবট যখন ধনুকটিকে তোলার চেষ্টা করে তখন সাথে সাথেই রোবটটি ঝলসে যায়। অর্থাৎ এই ধনুকটি ক্রেতা যুগের অর্জুনের ধনুক। অন্যদিকে দেখা যায় সুমতিকে রেবেলসের কিছু লোক বাঁচিয়ে নিয়েছে। আর অন্যদিকে পুরো রাজ্যে নোটিশ জারি করা হয়েছে যে সুমতিকে ধরিয়ে দেবে তাকে 1 মিলিয়ন ইউনিট পুরস্কার দেওয়া হবে। রেবেলসের লোকেরা যখন সুমতিকে নিয়ে গাড়িতে করে পালিয়ে যাচ্ছিল তখন ইয়াকসিনের লোকেরা তাদেরকে দেখে ফেলে। ইয়াকসিনের লোকদের কাছ থেকে তাদেরকে বাঁচাতে গিয়ে একটি মেয়ে মারা যায় এবং 2 জন সেই সৈন্যদের কাছে ধরা পড়ে। তাদেরকে মারতেই যাবে তখন সেখানে ডায়া চলে আসে এবং বলে ভালোই ভালোই ওদের ছেড়ে দাও, না হলে আমার শিক্ষক এসে তোমাদের শায়েস্তা করবে। আর তখনই দেখতে পাই অশ্বত্থামাকে এবং শুরু হয় এক বিশাল ফাইটিং। তারা সবাই মিলেও অশ্বত্থামাকে মারতে পারছিল না এবং অশ্বত্থামার তো আবার একটা প্লাস পয়েন্ট ছিল যে তার কখনো মৃত্যু হবে না, আর তাই তাদের গুলি অশ্বত্থামার কিছুই করতে পারছিল না। এরপর এক পর্যায়ে অশ্বত্থামা যখন সুমতির সামনে পড়ে তখনই তার মাতার মণিটি জ্বলে ওঠে এবং অশ্বত্থামা তাকে মা বলে ডেকে ওঠে। আর তখন ভৈরব সুমতিকে নিতে আসে। আসলে ভৈরব নোটিশ দেখে লুবে পড়ে তাকে নিতে এসেছে। ভৈরব তার বিভিন্ন টেকনিকে অশ্বত্থামার সাথে ফাইটিং করতে থাকে, কিন্তু সে পেরে উঠছিল না এবং প্রথমবারের মতো ভৈরবা কারো কাছে হার মানে। এরপরে তারা সবাই মিলে সেই সুরক্ষিত লুকানো গ্রামের দিকে রওনা করে এবং সেই রাস্তার খোঁজ শুধু রেবেলসরাই জানতো। মরিয়ম তার গ্রামের সবাইকে কল্কির কাহিনী শোনাতো এবং যখন শুনতে পায় যে সেখানে একজন গর্ভবতী মহিলা এসেছে তখন সে অনেক খুশি হয়ে যায়। একজন লোক বলছিল, আমরা কি করে শিওর হব যে উনার গর্ভেই কল্কি রয়েছে? আর তখনই অজরে বৃষ্টি শুরু হয়, যেটা 1000 বছর পর হয়েছে এবং সেখানে একটা গাছে সবুজ পাতা গজাতে দেখা যায় এবং অন্যদিকে বাণীকে বলতে শোনা যায় যে কয়েকদিনের মধ্যেই নাকি আকাশে একটি সূক্ষ্ম তারা দেখা যাবে এবং কল্কির জন্ম হবে। এই দিনের মধ্যেই আমাদের সুমতিকে ধরতে হবে। অন্যদিকে ভৈরবাকে দেখা যায়, তাকে কমান্ডো বলছিল, যেহেতু তুমি অশ্বত্থামার সাথে হেরে গেছো তাই তোমাকে এই রাজ্য থেকে ব্যান করে দেওয়া হলো। তখন ভৈরবা বলে, একমাত্র আমি অশ্বত্থামার সাথে যুদ্ধ করে বেঁচে আছি, আর সবাই মারা গেছে। তখন কমান্ডো তাকে জানায়, যদি তুমি সুমতিকে ধরিয়ে দিতে পারো তাহলে আমি তোমাকে কমপ্লেক্সের ভিতরে ঢোকার ব্যবস্থা করে দেব। তাই ভৈরবা সম্পূর্ণ প্রস্তুতি নিতে থাকে সুমতিকে ধরার এবং অশ্বত্থামার সাথে লড়াই করার। অন্যদিকে সুমতিকে দেখা যায় যে বলছিল, আমি এখানে থাকতে চাই না, আমার কারণে আমি যেখানেই যাচ্ছি সেখানেই মানুষ মারা যাচ্ছে। তখন অশ্বত্থামা তাকে বোঝায় যে বাচ্চাটিকে বাঁচানোই আমাদের ধর্ম। অশ্বত্থামার হাতের এই লাঠিটির ব্যাপারে রায়া জিজ্ঞাসা করলে অশ্বত্থামা বলে, এই লাঠিটি কর্ণের, এই অস্ত্র অনেক শক্তিশালী, শুধুমাত্র কর্ণের হাতেই এটি চলবে। এই অস্ত্রটি দ্বারা যুদ্ধের মধ্যে অনেক মানুষকে তিনি বাঁচিয়েছিল। অন্যদিকে ভৈরবা তখন সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছিল এবং তার সেই পার্সোনাল গাড়িটিকে আরও আপডেট করে। ভৈরবা কয়েকদিন আগে যে লোকটিকে বাঁচিয়েছিল তাকে বলে যে আমি তোমাদের হয়ে কাজ করতে চাই। এই বলে সে রেবেলসদের গ্রামে ঢুকে পড়ে এবং তার উন্নত টেকনোলজি সিস্টেমের মাধ্যমে জেনে যায় ভৈরবা কোথায় আছে এবং সেই 2 জন লোককে অজ্ঞান করে ফেলে। অন্যদিকে সুমতির কাছে অশ্বত্থামা গিয়ে বলে, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, বিপদ হতে পারে। এই বলে তাকে নিয়ে যেতে থাকে। তখন বাইরে বেরিয়েই তারা দেখতে পারে আরেক অশ্বত্থামাকে। তখন সুমতি বুঝতে পারে ভৈরবা অশ্বত্থামার রূপ নিয়ে সুমতিকে নিয়ে যেতে এসেছে। অশ্বত্থামার সাথে ভৈরবার যুদ্ধ শুরু হয়। যেহেতু ভৈরবা তার গাড়িটিকে আপডেট করে এনেছে তাই সেটি দিয়ে অশ্বত্থামার সাথে যুদ্ধ করতে থাকে। অন্যদিকে কমান্ডো তখন তার সৈন্যবাহিনী নিয়ে সেখানে চলে আসে। তখন 2 দলের সাথে যুদ্ধ শুরু হয়। ইয়াকসিনের সৈন্যদলের কাছে যেহেতু আধুনিক সব যন্ত্রপাতি ছিল তাই তারা তাদের সাথে পেরে উঠছিল না। তখন মরিয়ম সিদ্ধান্ত নেয় সুমতিকে স্পেসশিপে করে অন্য জায়গায় পাঠিয়ে দেবে এবং সে নিজে গিয়ে তাদের সাথে যুদ্ধ করতে শুরু করে। দেখা যায় তার হাতে এক ধরনের ইলেকট্রিক চাবুক রয়েছে। অন্যদিকে স্পেসশিপ চলে গেলেও দেখা যায় সুমতি যে কিনা সেখানেই রয়ে গিয়েছিল।
মরিয়ম এদিকে ব্যস্ত হয়ে পড়ায় তাকে কমান্ডো মেরে ফেলে এবং সুমতিকে প্রায় বন্দি করবে। তখন সেখান থেকে সুমতি খাদে পড়ে যাচ্ছিল, তখন অশ্বত্থামা তাকে ধরে ফেলে। এক হাতে ধরে রাখায় সুমতি আবার পড়ে যায় হাত ফসকে। তখন ভৈরবা এসে তাকে ধরে ফেলে, আর তখন ভৈরবাকে ধরে অশ্বত্থামা। তো এর পরের সিনে দেখা যায় কমান্ডো একটি যন্ত্রের সাহায্যে অশ্বত্থামাকে সম্পূর্ণভাবে ফ্রিজ করে দিয়েছে, যার কারণে সে নড়াচড়া করতে পারছিল না। আর তখন কমান্ডো সুমতিকে স্পেসশিপে উঠিয়ে নিচ্ছিল। অন্যদিকে তখন অশ্বত্থামার লাঠিটি ভৈরবার হাতে আসে এবং ভৈরবার হাতের স্পর্শে লাঠিটির পুরো শক্তি ফিরে পায়। তো এতে বোঝা যায় সম্ভবত ভৈরবাই কর্ণের পুনর্জীবন। ভৈরবা তখন কমান্ডোর সাথে যুদ্ধ করে তাকে মেরে ফেলে এবং সুমতিকে বাঁচিয়ে নেয়। যতক্ষণ লাঠিটি ভৈরবার হাতে ছিল তার পুরো শক্তি ছিল, আর যখন ওই ভৈরবার লাঠিটি হাত থেকে পড়ে যায় তখন ভৈরবা সব কিছু ভুলে যায় এবং আবার আগের রূপে ফিরে আসে। তখন সে আর কিছুই মনে করতে পারে না এবং অশ্বত্থামাও নিশ্চিত হয়ে যায় যে এই হচ্ছে কর্ণের পুনর্জন্ম। এবং অন্যদিকে ইয়াকসিন সুমতির থেকে পাওয়া সিরামের এক ফোঁটা তার নিজের শরীরে নেয় এবং মুহূর্তেই সে বৃদ্ধ থেকে জোয়ান হয়ে যায় এবং অনেক শক্তিশালীও হয়ে যায়। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো এই মুভিটির আরও একটি পার্ট আসার সম্ভাবনা আছে। যারা যারা দ্বিতীয় পার্টটি দেখতে চান অবশ্যই কমেন্ট করুন।